বার্সেলোনার ম্যাচ চলতেছে। বার্সেলোনা এখন পর্যন্ত ১ গোলের লিডে আছে। সো ম্যাচ নিয়ে এখন আর কথা বলা হবে না। আমি একটু অন্য কিছু নিয়ে কথা বলি, অন্য টপিকস নিয়ে কথা বলি। এই যে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে জয়েন করার পর থেকে ডাউনফল শুরু হয়েছে। মানে এই বেচারা কোনো দিকেই সুবিধা করতে পারতেছে না। না পারতেছে ভালো ফিনিশিং দিতে, না পারতেছে পেনাল্টি শুট আউট নিতে। এই যে এখন ভিনিসিয়াস জুনিয়র নাই, সব দায়িত্ব কিন্তু এমবাপ্পের উপর। সবাই ভাবছিল এখন যেহেতু ভিনিসিয়াস জুনিয়র নাই, কিলিয়ান এমবাপ্পে হয়তো ভিনিসিয়াস জুনিয়রের যে শূন্যস্থান ওইটা পূরণ করবে। এমবাপ্পে ভিনিসিয়াস জুনিয়রের মতো রিয়াল মাদ্রিদকে টাইনা নিবে, ম্যাচ উইন করবে, গোল করবে, অ্যাসিস্ট করবে, পুরো টিমটাকে একটা সাপোর্ট দিবে। বাট আমরা যেটা ভাবতেছি ওইটা হইতেছে না, এমবাপ্পে দিতে পারতেছে না। তবে এইখানে মেন কথা হচ্ছে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে জয়েন করার পর থেকে এত বাজে পারফরমেন্স করতেছে, নিজের ক্রেডিট বলতে কিছুই নাই। তারপরেও রিয়াল মাদ্রিদ তাকে এত সাপোর্ট করতেছে কেন? শুধুমাত্র রিয়াল মাদ্রিদের এক অংশ না, রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট, স্কোয়াড, ম্যানেজার, রিয়াল মাদ্রিদ ফ্যানরা পর্যন্ত সাপোর্ট করতেছে। তারা সবাই ভাবতেছে ভাই কিলিয়ান এমবাপ্পে সে ভালো করবে। ইভেন রিয়াল মাদ্রিদের যে প্লেয়াররা আছে এরা কিন্তু কিলিয়ান এমবাপ্পেকে উপরে তুলে রাখতে চাইতেছে। তারা হিউজ ট্রাই করতেছে, যেটা আমরা প্রত্যেকটা ম্যাচে দেখতেছি, বুঝতে পারতেছি। আপনারা দেখেন ভিনিসিয়াস জুনিয়র বল পাস দিচ্ছে, বল ক্রস করতেছে এমবাপ্পের কাছে, যে বল থেকে ভিনিসিয়াস জুনিয়র গোল নিয়ে আসতে পারে, ইজি গোল, ওইটা এমবাপ্পেকে দিতেছে, ভাই তুই স্কোর কর। এরপর পেনাল্টি শুট আউটের যে ব্যাপারটা ওইটাও সেম, ভিনিসিয়াস জুনিয়র নিতেছে না, জুড বেলিংহাম নিতেছে না, এটা এমবাপ্পেকে দিতেছে। মানে রিয়াল মাদ্রিদ চাইতেছে এমবাপ্পে উপরে থাকুক, তার যে একটা হাইপ আছে ওইটা থাকুক, অন্তত বাইরের মানুষ যেন না বলতে পারে ভাই এমবাপ্পেকে নিয়ে আসছে এত কষ্ট করে। এখন এমবাপ্পে কিছুই করতে পারতেছে না। বাট এখানে আমার কেন জানি একটু রহস্য লাগতেছে, কোনো রহস্য আছে আমার মনে হইতেছে। আর মেন কারণ কি আমি বের করতে পারি নাই, কেন রিয়াল মাদ্রিদের প্লেয়াররা এত সাপোর্ট করতেছে। হ্যাঁ, তবে এইখানে একটা কারণ হইতে পারে, কিলিয়ান এমবাপ্পে কেমন প্লেয়ার, কেমন খেলে ওইটা আমরা সবাই জানি, আমরা সবাই দেখছি। সবার এখন পর্যন্ত একটা হোপ আছে ভাই কিলিয়ান এমবাপ্পে এনি টাইম একটা কামব্যাক দিবে, আমাদেরকে সারপ্রাইজ করবে। আপনারা দেখেন কার্লো অ্যানচেলত্তি এখন পর্যন্ত এমবাপ্পেকে 90 মিনিট খেলাচ্ছে। সে যত খারাপই খেলুক তাকে কন্টিনিউ করাচ্ছে। এমবাপ্পে এত খারাপ খেলার পরেও কিন্তু রিয়াল মাদ্রিদ ফ্যানরা ট্রল করতেছে না, ম্যানেজমেন্টে এটা নিয়ে কোনো কথা হইতেছে না। এর মেন কারণ হইতেছে দেখেন রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট চাইতেছে না এমবাপ্পে এখনই ভেঙে পড়ুক, ডিপ্রেসড হয়ে যাক। মাত্র রিয়াল মাদ্রিদে জয়েন করছে, একটু টাইম নিক, এমবাপ্পে ভালো করবে। আর এমবাপ্পে ভালো করলে কেমন ভালো করবে ওইটা আপনাদের সবার জানা। এমবাপ্পে ভালো করবে এটা রিয়াল মাদ্রিদ বিশ্বাস করে, ওদের বিলিভ আছে এমবাপ্পের উপর। আপনারা যত কিছুই বলেন এমবাপ্পে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় হাজার্ড, এটা আমি মানবো না ভাই। এই সিজন যাইতে দেন, এমবাপ্পে খারাপ করতেছে, আগামী সিজন কিলিয়ান এমবাপ্পে এই রিয়াল মাদ্রিদের জার্সিতে ভালো করবে। হ্যাঁ হইতে পারে এই সিজনই ভালো করবে, এখন মোটামুটি একটু অ্যাডজাস্ট হইতেছে, আরো একটু টাইম যাক। আমার মনে হয় এমবাপ্পে সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই। এখন রিয়াল মাদ্রিদের কথা হচ্ছে আমরা তাকে একটু হেল্প করি, উৎসাহিত করি, সাপোর্ট দেই, সে স্ট্রং থাকুক, একটা কামব্যাক দিক। সেভিনহো, সেভিনহোকে ম্যানচেস্টার সিটি পাগল হয়ে সাইন করায় নাই। পেপ গার্দিওলার ফার্স্ট 11-এ আসতে হলে কেমন কোয়ালিটি থাকা প্রয়োজন ওইটা আপনাদের ধারণা আছে। ভাই সেভিনহো প্রত্যেকটা ম্যাচে স্টার্ট করতেছে শুরু থেকে এখন পর্যন্ত, যেটা পেপ গার্দিওলার স্কোয়াডে থাকা প্রত্যেকটা প্লেয়ারের ড্রিম। ভাই আমি স্টার্ট করবো, স্টার্টিং 11-এ থাকবো, কন্টিনিউ করব। এই যে সিটি ম্যাচের পর ম্যাচ হারতেছে, এখানে কিন্তু আপনারা সেভিনোর উপর দোষ দিচ্ছেন, প্রশ্ন তুলতেছেন, যেহেতু সেভিনো এখানে মেন রাইট উইঙ্গার। হ্যাঁ আমি মানি সেভিনো এখন পর্যন্ত সিটির জার্সিতে 17 ম্যাচ খেলে ফেলছে, কোনো স্কোর করতে পারে নাই, 5টা 6টা অ্যাসিস্ট মেবি আছে। বাট সেভিনো খারাপ পারফরমেন্স করতেছে না আমার মনে হচ্ছে। হ্যাঁ আমি মানতেছি সেভিনো খারাপ করতেছে, বাট ম্যানচেস্টার সিটি কেমন করতেছে আপনারা ওইটা আগে দেখেন। ম্যানচেস্টার সিটির বর্তমান পারফরমেন্স দেখেন। ভাই এই পেপ গার্দিওলা প্লেয়ারদের কাছ থেকে গেম বের করে নিয়ে আসতে পারতেছে না, তার যে একটা স্ট্র্যাটেজি ওইটা কাজ করতেছে না প্লেয়ারদের মধ্যে, পেপ গার্দিওলা ওইটা দিতে পারতেছে না। এখানে আমরা হুট করে সেভিনোর দায় দিতে পারবো না, মাত্র জয়েন করছে, এখন পর্যন্ত হিউজ টাইম আছে। এই স্কোয়াডের অ্যাটাকিং লাইনে শুধুমাত্র সেভিনহো না, এখানে আপনার ফিল ফর্ডেন আছে, হালান্ড আছে, নুনেজ আছে। সো আমি এইখানে শুধুমাত্র সেভিনোর দোষ দিব না। হ্যাঁ সেভিনো খারাপ করতেছে, সেভিনোর সাথে ম্যানচেস্টার সিটি খারাপ করতেছে, হালান্ড খারাপ করতেছে, ফিল ফর্ডেন খারাপ করতেছে। ফিল ফর্ডেন লাস্ট সিজন কেমন খেলছে, এই সিজন কেমন খেলতেছে, হালান্ড কেমন ছিল, এখন হালান্ড কেমন খেলতেছে, সবকিছু কিন্তু আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ পেপ গার্দিওলা সেভিনহোকে নিয়ে একটু আলাদাভাবে কাজ করতে হবে, যদি তাকে নিয়ে একটু আলাদাভাবে কাজ করে তাহলে রাইট সাইড থেকে যতটুকু পসিবল সেভিনহো দিবে। ভাই সেভিনো ড্রিবলার, সেভিনো শুধুমাত্র জিরোনাতে ভালো করে নাই, সেভিনো ব্রাজিলের জার্সিতে ভালো করছে, সিটি তাকে এমনিতে নিয়ে আসে নাই। হ্যাঁ আপনার টিমের মেন প্লেয়ার, মেন উইঙ্গার, আপনার ম্যাচ বের হয়ে আসে উইঙ্গার থেকে। আপনার যে উইঙ্গার আছে এরা যদি ভালো করে তাহলে হালান্ড স্কোর পায়, হালান্ড গোল করতে পারে,
আপনার উইঙ্গার দুর্বল হয়ে গেলে আপনার হালান্ড কোনো গোল পায় না, স্কোর পায় না, তার ক্রিয়েটিভিটি সে দেখাইতে পারে না। এখানে শুধুমাত্র আপনার উইঙ্গার না, আপনার মিড কাজ করতেছে না, আপনার ডিফেন্সিভ লাইন কাজ করতেছে না। আপনার যদি ডিফেন্স এবং মিড কাজ করে তাহলে আপনার অ্যাটাকিং লাইন অনেক ভালো করবে। বাট আপনার এই টিমে কোনো ছন্দ নাই, আপনার মিড কন্ট্রোলে নাই, আপনার উইঙ্গাররা কিভাবে ভালো করবে, কিভাবে সাপোর্ট দিবে? তবে হ্যাঁ, এই পেপ গার্দিওলা যে কোনো সময় একটা কামব্যাক দিবে। হয়তো এই সিজন পিছিয়ে গেছে, মন মানসিকতা হারাই ফেলছে, বাট সিটি ব্যাক দিবে, সিটি ভালো করবে, এটা আমার হোপ আছে। এর সাথে সেভিনহু ভালো করবে ভাই। সেভিনহু ড্রিবলার, সেভিনহুর যে ড্রিবলিং, ওইটা পেপ গার্দিওলা চায়। এমন একটা অ্যাটাকিং লাইন তার কাছে আছে, বাট তার মিড কাজ করতেছে না। মিড কাজ করলে সবকিছু ঠিক হয়ে যাবে। প্রিমিয়ার লিগে বর্তমান যে টপ মিডফিল্ডার গুলো আছে, ওই মিডফিল্ডারদের একজন ম্যাকঅ্যালিস্টার। আপনি তাকে টপ লিস্টে রাখতে বাধ্য হবেন। এই যে ম্যাকঅ্যালিস্টার, তাকে অনেকে আন্ডাররেটেড বলে, আবার কেউ ওভাররেটেড বলে, বাট আমি আন্ডাররেটেড ওভাররেটেড নিয়ে কথা বলতে চাই না। আমি শুধু এইটাই জানি ম্যাকঅ্যালিস্টার একজন বেস্ট মিডফিল্ডার এই মুহূর্তে। ভাই, তার পারফরমেন্স, তার স্কিল, তার ক্রিয়েটিভিটি সবকিছু আমার কাছে ভালো লাগে। এই যে লিভারপুল বলেন, আর্জেন্টিনা বলেন, এই দুইটা টিম খারাপ খেলতেছে, এদের স্কোর প্রয়োজন, বা বড় কোনো টিমের সাথে খেলতেছে, সাপোর্ট প্রয়োজন, ওইটা আপনাকে ম্যাকঅ্যালিস্টার দিবে। স্কোরে হোক, অ্যাসিস্টে হোক, ওইটা ম্যাকঅ্যালিস্টার দিতেছে। তবে হ্যাঁ, আমার মনে হয় ম্যাকঅ্যালিস্টার একটু স্লো, তার মধ্যে তেমন স্পিড নাই, সে ওইটা দিতে পারে না। বাট ক্রিয়েটিভিটি আছে, তার পাস, তার ক্রসিং, আপনি তার অ্যাসিস্টগুলো দেখেন, একটু অন্যরকম, আপনাকে অন্যরকম ফিল দিবে। হ্যাঁ, তেমন হাইপ নাই, বাট তার যে কাজ, সে সাইলেন্ট কিলারের মতো এটা করে ফেলে। লিভারপুল অথবা আর্জেন্টিনার ফাইনাল থার্ডের সাথে তার যে কম্বিনেশন, এটা জাস্ট অসাধারণ। সে কম্বিনেশন মেক করার ট্রাই করে, কেমিস্ট্রি মেক করার ট্রাই করে, ইভেন মিডে ডমিনেট করার ট্রাই করে, বল কন্ট্রোলে রাখার ট্রাই করে। আর্জেন্টিনার এই টিমটাতে ম্যাক অ্যালিস্টারের অনেক প্রয়োজন আছে। শুধুমাত্র আর্জেন্টিনা না, লিভারপুলেরও ম্যাচে তার যে ইম্প্যাক্ট, ওইটা প্রয়োজন আছে। তার যে পারফরমেন্স, ওইটা দিন দিন অনেক উন্নতি হচ্ছে। যদি ভালোভাবে ইউজ করাইতে পারে তাহলে ম্যাক অ্যালিস্টার বিশ্বের সেরা মিডফিল্ডার হবে, এটা শিওর ভাই। কারণ সে এখন যেভাবে খেলতেছে একটা টিমের জন্য, একটা টিমের মিডফিল্ডের জন্য, এটা অনেক কিছু। 2025 সালের জুনে ক্লাব বিশ্বকাপ, এখানে অলরেডি 32টা টিম চলে আসছে, যাদেরকে 4টা পটে ডিভাইড করে দিছে। আমরা একটু দেখি কোন পটে কারা আছে। এখানে পট 1-এ ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিক, পিএসজি, ফ্লামেঙ্গো, প্যালমারাইজ, রিভার প্লেট, ফ্লুমিনেন্স। ভাই, এখানে ম্যাক্সিমাম ব্রাজিলিয়ান টিম। পট 2-তে এখানে চেলসি, বরুসিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, পোর্টো, অ্যাথলেটিকো মাদ্রিদ, বেনেফিকা, জুভেন্টাস, সালজবার্গ। পট 3-তে আল হিলাল, উলসান এসডি, আল আহলি, ওয়েডেড এসি, মন্টেরি, লিওন, বোকা জুনিয়র, বোটাফগো। পট 4-এ এইখানে উরুয়ে রেডস, আল এইন, এসপেরেন্স টিউনিস, সুনডাউন্স, পাচুচা, সিটেল সাউন্ডার্স, অকল্যান্ড সিটি, ইন্টার মিয়ামি। তবে এখন পর্যন্ত নির্ধারণ করা হয় নাই কে কার সাথে ম্যাচ খেলবে, কার সাথে কার ম্যাচ আছে। এই মাসের 5 তারিখ হয়তো আমরা জানতে পারবো কার সাথে কার ম্যাচ হবে। তবে এই যে ক্লাব বিশ্বকাপ, এটা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে হবে। এখন চ্যাম্পিয়ন্স লিগ যেভাবে হইতেছে ওইভাবে হবে, মানে পয়েন্ট টেবিল সিস্টেম, প্রত্যেকটা টিমের সাথে একটা করে ম্যাচ। মানে বলতে পারেন চ্যাম্পিয়ন্স লিগের যে ফরম্যাট, সেম ফরম্যাটে খেলবে। আগামীকাল অথবা পরশু আমরা জানতে পারবো কে কার সাথে খেলবে। সো এরপরে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আপনারা নেইমারকে নিয়ে অনেকে জানতে চাইতেছেন, নেইমার ঠিক কবে ব্যাক করবে? ভাই, এটা এখনো শিওর না। হ্যাঁ, অনেক মিডিয়া বলতেছে নেইমার এখন পর্যন্ত ফিট হয়েছে, নেইমার ফিট আছে, বাট আমার মনে হয় না নেইমার জুনিয়র এখন পর্যন্ত ফিট আছে, পুরোপুরি ফিট নাই। যদিও মিডিয়াগুলো বলতেছে নেইমার ফিট আছে, খেলতে চাইতেছে। অন্যদিকে আল হিলাল চাইতেছে নেইমার এখন ব্যাক না করুক। আল হিলাল জানুয়ারি পর্যন্ত ওয়েট করবে। এখন আল হিলাল জানুয়ারি পর্যন্ত কেন ওয়েট করবে ওইটা আমরা জানি না, সেল করার জন্য নাকি স্কোয়াডে ব্যাক করানোর জন্য। তবে ডিসেম্বরে নেইমার জুনিয়র ব্যাক করবে এমন কোনো রিপোর্ট কিন্তু আমরা পাই নাই। হ্যাঁ, আমরা জানুয়ারি পর্যন্ত ওয়েট করি, এরপর বলা যাবে আল হিলাল আসলে কি করে। বাট ব্রাজিলের জার্সিতে মার্চে ব্যাক করবে, এটা শিওর, যদি এর মধ্যে কোনো ইনজুরি ফেস না করে।